কেমন আছো তোমরা? তমাল দাস এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের তার পরবর্তী অংশ শুরু করি তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার অর ইকুইভ্যালেন্ট ওয়েট। এখন তুল্যাঙ্ক কথাটার মানে কি? মানে সমতুল। আমরা যোজ্যতার পরিপ্রেক্ষিতে জানি যে সব মৌলের যোজ্যতা একই নয়। তারা যখন যৌগ গঠন করে, কোনো মৌলের একটার সঙ্গে কোনো মৌলের একটা পরমাণুর সঙ্গে অপর মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়। তার মানে এই যোজ্যতার বিষয়টাকে আমরা যদি একটু বিশদে ভাবি, তাহলে বুঝবো যে যোজ্যতা বলতে আসলে এটা একটা ক্ষমতা। ধরো লড়াই করার ক্ষমতা, সেই ক্ষমতা একটা পরমাণু অন্য পরমাণুর সঙ্গে একাকী লড়াই করতে সক্ষম কি না। যদি সক্ষম হয়, দুজনের তাহলে একটা পরমাণু যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। যদি তা না হয়, যদি দেখা গেল কি একটা পরমাণু অপর একটা পরমাণুর সঙ্গে একাকী লড়াই করতে সক্ষম নয়, দেখা গেল দুটো পরমাণু অপর একটা পরমাণুর সঙ্গে লড়াই করতে সক্ষম, সেই ক্ষেত্রে তাদের যার দুটো পরমাণু তার দেখা যাবে যোজ্যতা এক। মানে যার দুটো পরমাণু একটা পরমাণুর সঙ্গে অন্য একটার, আমি বলছি কি, সাপোজ ধরো এক্স এর একটা এক্স ইজ টু ওয়াই, এর পরমাণু সংখ্যা এক্স আর ওয়াই যখন যৌগ গঠন করলো তখন এদের পরমাণু সংখ্যা হলো এক এক। মানে এর একটা পরমাণু এর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। তার মানে আমি বলতে চাইছি এখানে লড়াই করার ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে এদের দিয়ে যে যৌগটা তৈরি হবে, সেখান থেকে যৌগটা তৈরি হবে এক্স ওয়াই বা ওয়াই এক্স, কোনটা আগে বসবে সেটা আমরা দেখে বুঝতে পারছি না। তো যদি এরকম হয় যে একটা এক্সের সঙ্গে জেড দুটো যুক্ত হয়েছে, তার মানে একটা এক্সের যা ক্ষমতা দুটো জেডের তাই ক্ষমতা, সেই ক্ষমতাটা সমান না হলে তারা যৌগ তৈরি করতে পারবে না। যোজ্যতাটাকে যদি আমরা এই অ্যাঙ্গেলে ভাবি, তাহলে তুল্যাঙ্ক ভারটা তার থেকে আমাদের বোঝার সুবিধে হবে। এক্ষেত্রে কী হবে, মানে এক্স একটা জেড দুটো, এইটা হবে। এইরকম করে বিভিন্ন ক্ষমতা অনুযায়ী আবার ধরো আমি এবার মৌলের উদাহরণ দিয়ে দিই। ধরো এই ধরনের উদাহরণ একটা পাচ্ছি আমরা, ধরো সিএও বলি, এই ধরনের একটা হচ্ছিল H2O। আবার ধরো CO2, তাহলে এখানেও তাই আর কি। যাই হোক, CO2তে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা কার্বন পরমাণু দুটো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। যোজ্যতাটা এইভাবে হয়। বা যদি হয় SnCl4 এরকম হলো। আবার ধরো Fe2O3, তাহলে এদের আবার এর ক্ষেত্রে কী আছে, Fe(O), এইখান থেকে আমরা পাচ্ছি এটা 2:3। এই দুটো পরমাণু, হ্যাঁ এর পরমাণু এটা। তার মানে অক্সিজেনের 3টে পরমাণু যে ক্ষমতা ধরে, এফির এই ক্ষেত্রে, এই যৌগর ক্ষেত্রে এফির দুটো পরমাণু সেই ক্ষমতা ধরে। এখন তুল্যাঙ্ক মানে হচ্ছে যে সমতুল, এরা যখন যুক্ত হচ্ছে তখনও কিন্তু ওই ক্ষমতার আকারেই যুক্ত হচ্ছে, সেইটাকেই আমরা তুল্যাঙ্ক ভার বলছি। ক্ষমতার আকারে মানে কি, ধরো আমরা যদি H2ওর কথা ভাবি, সাপোজ H2O, এখানে আমরা যদি ভর হিসেবে ভাবি, হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা 1 ধরে নিই, 1.008 হচ্ছে সঠিকভাবে, তা ওটাকে আমরা সাধারণভাবে 1 ধরে নিই। হাইড্রোজেনের দুটো অক্সিজেনের সঙ্গে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 2, তার সঙ্গে যুক্ত হয়েছে অক্সিজেনের 16। তার মানে আমরা যদি 1 করে নিই তাহলে 8। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 1, মানে হাইড্রোজেনের 1 ভর ইজ সাফিসিয়েন্ট টু ফাইট উইথ দ্য ওয়েট অফ দ্য অক্সিজেন 8। তার মানে অক্সিজেনের 8 ভরের যা ক্ষমতা, হাইড্রোজেনের 1 ভরেরও তাই ক্ষমতা। এদের এইটা হচ্ছে সমতুল, তার মানে এইটা হচ্ছে এদের তুল্যাঙ্ক ভার।
তার মানে এদের তুল্যাঙ্ক ভার, আমরা যদি হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 1 বলি, তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার বলবো 8। এই রকম করে তারা তুল্যাঙ্কের অনুপাতে, অর্থাৎ তারা যে ক্ষমতা তাদের মধ্যে আছে সেই ক্ষমতার দ্বারা তারা যুক্ত হয়। এখানে কিন্তু ভরের ক্ষেত্রে, আর আমি প্রথমটা দেখালাম পরমাণুর সংখ্যার বিচারে। যোজ্যতার ক্ষেত্রে হচ্ছে পরমাণুর সংখ্যা, কটা পরমাণু থাকবে একটা যৌগে, কোনো একটা যৌগে কোন মৌলের কটা পরমাণু যুক্ত হবে সেটা হচ্ছে যোজ্যতার ঠিক করবে। আর তুল্যাঙ্ক ভার ঠিক করবে, এখানেও তাই পরমাণুর সংখ্যা, তুল্যাঙ্ক ভারের দ্বারাও আমরা পরমাণুর সংখ্যাটাই পাই, কিন্তু এখানে আমরা পাই ভরের তাদের অনুপাত। এই যে ভরের অনুপাত, সেইটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার। ভরের অনুপাত মানে মিনিমাম আমরা যে করে দিই সেটা, যেমন আমি ধরি ধরো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, কার্বন 12, অক্সিজেন 16, CO2, এখানে কার্বন 12, কার্বন আর অক্সিজেন, এটা আমরা পাই কার্বনের 12, অক্সিজেন 16 2 32। তার মানে এইটা যদি 4 দিয়ে ভাগ করি 3, 8, হ্যাঁ 8 চলে আসছে। আর এইখানটায় আমরা 8 যে পেলাম, তার মানে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 8, হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার হচ্ছে 1, এখানে দেখো কার্বনের তুল্যাঙ্ক ভার পেলাম 3। তো সেইটাই সংজ্ঞার আকারে, যেটা বিজ্ঞানীরা স্থির করেছেন সংজ্ঞার আকারে, যে কোনো মৌলের যত ভাগ বা যত গ্রাম বলা যেতে পারে, যত ভাগ ভর 1 গ্রাম হাইড্রোজেন অথবা 8 গ্রাম অক্সিজেন, অথবা ক্লোরিনটাকে এখানে আর একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, অথবা 35.5 গ্রাম। এটা নোট করে নিতে হবে, এগুলো সব নোট করে নেবে তোমরা সবাই। 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। মৌলের সেই মানে তত ভাগ ভরকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। কি বললাম না, একটা মৌলের যত ভাগ ভর, 3টেকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, 1 ভাগ হাইড্রোজেন, 8 ভাগ অক্সিজেন, অথবা 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মৌলের তত ভাগ ভরটাকে বলা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার, অর্থাৎ সে ওই তুল্যাঙ্ক ভারের সাপেক্ষে এদের সঙ্গে যুঝতে পারবে। তার মধ্যে ওয়েট বলতে পারো, অর্থাৎ হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাকচুয়ালি বলা হচ্ছে। তা এই তোমাদের মনে হতে পারে তাহলে সবই কি তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন থাকতে হবে, সেই সমস্ত যৌগের জন্যই কি আমরা তাদের তুল্যাঙ্ক ভার বের করতে পারবো? না, আমরা এদের সাহায্যে অন্যের তুল্যাঙ্ক ভার বের করে তার পরোক্ষে অন্যের একটা তুল্যাঙ্ক ভার বের করতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি এখানে দেখাই যে তুল্যাঙ্ক ভার হচ্ছে একটা সংখ্যা, এর কোনো একক নেই। কারণটা হচ্ছে আমরা পেলাম কি, ধরো কোনো যৌগে, যে কোনো যৌগ একটা তৈরি হয়েছে, ধরো x গ্রাম, আমি হাইড্রোজেনটাকে 1 ধরেই করবো সহজ করে, আর 1.008 ধরবো না। ধরো x গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সাপোজ a গ্রাম অন্য কোনো একটা মৌল যুক্ত হয়েছে, একটি মৌল যুক্ত হয়েছে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত যুক্ত হবে? a বাই x গ্রাম, একটি মৌল যুক্ত হয়েছে, তাই তো? তাহলে এখানে দেখো 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কতটা যুক্ত হয়েছে সেইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাহলে এইটা হলো তুল্যাঙ্ক ভার। তাহলে মৌলটির তুল্যাঙ্ক ভার নোট করে নিতে হবে সব, a বাই x। তার মানে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে যে মৌলের ভর, এটা হচ্ছে মৌলের ভর ডিভাইডেড বাই, এখানে 1 আছে বলে বুঝতে পারছি না আমি, এইখানটা যদি 8 ধরে করতাম তাহলে বুঝতে পারতে। আচ্ছা, এটা করলাম, ধরো এবার আমি এটা বের করলাম। আমি এটা নিয়ে আসার আগে আর একটা উদাহরণ দেখি, অক্সিজেনের সাপেক্ষে। সাপোজ
ওয়াই গ্রাম অক্সিজেনের সঙ্গে বি গ্রাম ওয়াই গ্রাম অক্সিজেনের সঙ্গে বি গ্রাম একটি মৌল যুক্ত হয়েছে। তাহলে 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে বি বাই ওয়াই গ্রাম। তাহলে এবার 8 গ্রাম হলে অক্সিজেনের 8 গ্রামের সঙ্গে কত যুক্ত হয়েছে, তাহলে বি ইন্টু 8 বাই ওয়াই। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইটা এত গ্রাম যুক্ত হয়েছে। এখন সোজা কথায় 8 গ্রামের সঙ্গে কত গ্রাম যুক্ত হয়েছে। এবার দেখো আমরা এইখানটাকে কি লিখতে পারি, তাহলে তুল্যাঙ্ক ভার, এটা তো হচ্ছে তুল্যাঙ্ক ভার এই মৌলটার, তাহলে তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু বিটা কার, তাহলে মৌলের ভর, এটা 8টা হচ্ছে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার আর ওয়াইটা হচ্ছে অক্সিজেনের ভর। এখন যদি দুটোরই ভর আমরা গ্রামে প্রকাশ করি তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে, তাহলে হয়ে যাবে এটা একটা তুল্যাঙ্ক ভর হচ্ছে একক বিহীন রাশি হয়ে যাবে। এইখানটায় কি হচ্ছে, এ বাই এক্স, এটাই দেখো এটা হচ্ছে মৌলের ভর গুণিত 1, এই 1টাকে আমরা যেহেতু 1 আছে বলে ধরতে মানে ধরা হচ্ছে না, বুঝতে পারছি না সেই জন্য। আর এক্সটা হচ্ছে যে কার ভর, না এক্সটা হচ্ছে হাইড্রোজেনের ভর, এখানে যেমন অক্সিজেনের ভর হয়েছে মানে হাইড্রোজেনের ভর। তারপরে তিনটে আমরা যদি মৌলের সাপেক্ষে যদি কারোর তুল্যাঙ্ক ভার বের করতে চাই, যেমন অক্সিজেনের সাপেক্ষে বের করলাম, তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে বের করতে গেলে এটাও কী হবে, মৌলের ভর গুণিত 1 বা সঠিকভাবে হলে 1.008, এটা হলে তবু দেখা যাবে জিনিসটাকে। আর এটা হচ্ছে হাইড্রোজেনের ভর। ক্লোরিনের সাপেক্ষে করতে গেলে কী হবে, সেটা একই জিনিস, মৌলের ভর গুণিত ক্লোরিনের হচ্ছে 35.5, এইখানে তখন এর বদলে কে বসবে 35.5, আর এখানে হাইড্রোজেনের ভরের জায়গায় বসবে ক্লোরিনের ভর, Cl এর ভর। ঠিক আছে, তাহলে আমরা মৌলের তুল্যাঙ্ক ভর পেয়ে যাব এইভাবে। নেক্সট আমরা দেখি যদি যদি গ্যাসীয় বিক্রিয়া করি, ধরো একটা বিক্রিয়ায় গ্যাস তৈরি হয়েছে, তো গ্যাসের ক্ষেত্রে তাহলে এসটিপিতে আমাদের নির্ধারণ করতে হবে। এখন গ্যাসের আয়তনের সাপেক্ষেও যদি এসটিপি হয় তবে সেটা একটা স্ট্যান্ডার্ড তার আয়তন থাকবে নির্দিষ্ট, সেই আয়তনের পরিপ্রেক্ষিতেও আমরা কিন্তু তার তুল্যাঙ্ক ভারটা বের করতে পারি। তাহলে এসটিপিতে, কারণ একটা দেখো এসটিপিতে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে না 22.4 লিটার, সেটা হচ্ছে 2 গ্রামের আয়তন বাই 2, তাহলে 11.2 লিটার। আবার এসটিপিতে 8 গ্রাম অক্সিজেনের আয়তন সমান 22.4 লিটার, অক্সিজেনের 16 গ্রামের আয়তন হচ্ছে 32 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এখানে 32 গুণিত 8 গ্রামের আয়তন এত হবে, 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 6 24, এত লিটার। তারপর 35.5 গ্রাম ক্লোরিনের আয়তন, এইটা হবে 22 এমনি হচ্ছে 71 গ্রামের আয়তন, 11.2 লিটার হলো। এখন আমরা শুধুমাত্র কি হাইড্রোজেন অক্সিজেন এদের দ্বারাই যে যৌগগুলো যুক্ত হবে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন তারই কি আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারবো সেই সমস্ত মৌলের? না, দেখি আমরা পরোক্ষভাবেও কিন্তু তুল্যাঙ্ক ভার বের করতে পারি। এটা গ্যাসীয় অবস্থায় তুল্যাঙ্ক ভার বের করা যেতে পারে, মানে গ্যাসের নিরিখে ধরো তার মানে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাসের সঙ্গে যেটা যুক্ত হবে কোনো একটা গ্যাস, তার হবে সেটা তুল্যাঙ্ক ভার। 5.6 সঙ্গে যত গ্রাম যুক্ত হবে তা তুল্যাঙ্ক ভার। 11.2 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে যত গ্রাম, সেটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। এটাও করা যেতে পারে। তো এটা হচ্ছে তোমার ধরো অবজেক্টিভ কোশ্চেন আসতেই পারে যে সবই এটা 11.2 কিন্তু এটা 5.6, এইখানটায় স্ট্রাইক করবে, এই জায়গায় কোনো একটা
তোমাদের অবজেক্টিভ কোশ্চেন থাকতে পারে। এবার দেখো পরোক্ষভাবে কিভাবে করা যেতে পারে। সাপোজ ধরো এস বলি তোমাদের CO2 SO2 NH3 আচ্ছা ক্যালসিয়াম হাইড্রাইড সবই মোটামুটি এইগুলো দিয়ে তৈরি হয়েছে, হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন, এগুলো দিয়ে মোটামুটি তোমাদের সমস্ত যৌগগুলি প্রায় চলে আসতে পারে, এক্সেপ্ট কিছু ক্ষেত্র ছাড়া। যদি একটা কি উদাহরণ দেওয়া যেতে পারে, Na2S এই যৌগটা তুল্যাঙ্ক ভার কী করে বের করবো। তো এমনি আমরা প্রথমে করবো কি H2S এর ক্ষেত্রে এটা সোডিয়ামের তুল্যাঙ্ক ভার বের করতে দিয়েছে। তো H2S এর ক্ষেত্রে এটার কী দেবো, এটা ভর হিসেবে 2, হাইড্রোজেন 2 আর সালফার হচ্ছে কত 32, তার মানে এটা হলে 1:16। তার মানে সালফারের তুল্যাঙ্ক ভার হচ্ছে 16। তা এইটা দিয়ে কী আছে Na2 মানে 23 গুণিত 2:32, এটা 16 গ্রামের সঙ্গে দেখব, তাই এটা 23:16। তাহলে 16 গ্রাম সালফারের সঙ্গে 23 গ্রাম Na যুক্ত হয়েছে, তাহলে Na এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 23। এটা হচ্ছে Na এর তুল্যাঙ্ক ভার। তাই এরকম আমরা পরোক্ষভাবেও কিন্তু তুল্যাঙ্ক ভারটা নির্ণয় করতে পারি, যদি সেটা এমন একটা যৌগ দিল যেটা অক্সিজেন, তোমার হাইড্রোজেন বা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগটা তৈরি হয়নি, তাহলেও কিন্তু সেরকম হতে পারে, আমরা পরোক্ষভাবে করতে পারি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম যে একটা আচ্ছা গ্রাম তুল্যাঙ্ক মানে তুল্যাঙ্ক ভারকে গ্রামে প্রকাশ করলে তাকে বলছি আমরা গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম এককে যদি প্রকাশ করি। তুল্যাঙ্ক ভার ধরো অক্সিজেনের তুল্যাঙ্ক ভার 8, তুল্যাঙ্ক ভার সমান 8। তাহলে এটা লিখবো অক্সিজেনের গ্রাম তুল্যাঙ্ক সমান 8 গ্রাম। তারপরে তুল্যাঙ্ক ভারকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তখন আমরা বলবো 8 গ্রাম, মানে গ্রাম বলবো, তাহলে গ্রাম ইউনিটটা দেবো। এবার আমরা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। সম্পর্কটা হচ্ছে যে যোজ্যতার সঙ্গে তার পারমাণবিক গুরুত্ব এবং তুল্যাঙ্ক ভারের সম্পর্ক। যোজ্যতা, পারমাণবিক গুরুত্ব এবং তুল্যাঙ্ক ভারের সম্পর্ক নির্ণয়। কি পাচ্ছি এখন আমরা ধরে নেব, ধরো কোনো মৌলের যোজ্যতা V, পারমাণবিক ভর বা গুরুত্ব A, আর তুল্যাঙ্ক ভার হল E। তাহলে মৌলটা যদি X হয়, ধরো আমি ধরলাম মৌলটা হচ্ছে X, তাহলে মৌল হলো X। তাহলে সে যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, হাইড্রোজেনের যোজ্যতা তো 1, তাহলে কী হবে হাইড্রোজেনের যোজ্যতা তো 1, তাহলে X এর যোজ্যতা V, তাহলে XHV এইটা হবে যৌগটা। হাইড্রোজেনের যোজ্যতা 1, তার X এর নিচে আসবে X এর যোজ্যতা V, সেটা হাইড্রোজেনের নিচে হলো, তাহলে যৌগটা হলো এটা, এটা হলো যৌগের সংকেত। ঠিক আছে, তাহলে অতএব V × 1 গ্রাম, V × 1 গ্রাম হাইড্রোজেনের সাথে
হাইড্রোজেনের সাথে এক্স এর পারমাণবিক ভরের তাহলে হচ্ছে এ গ্রাম যুক্ত হয়। তাহলে এবার 1 গ্রাম হাইড্রোজেনের সাথে যুক্ত হবে কি A/V গ্রাম যুক্ত হয়। তাহলে এখন এইটাইতে 1 গ্রামের সঙ্গে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যত ভাগ যুক্ত হয়েছে সেটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাহলে অতএব এক্সের তুল্যাঙ্ক ভার সমান তুল্যাঙ্ক ভার E = A/V। তেমন হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজ্যতা। এইটা হলো এক্সের তুল্যাঙ্ক ভার। এটা যে কোনো মৌলের ক্ষেত্রেই এই সম্পর্কটা সত্যি। তার মানে এইখানে আমি একটা জিনিস তোমাদের বলি, এই যে ব্যাপারটা এলো, যাদের একটাই যোজ্যতা তাদের ক্ষেত্রে তার মানে পারমাণবিক তুল্যাঙ্ক ভারটা একটাই। আর যাদের একাধিক যোজ্যতা আছে তাহলে সেই যে যৌগে সে ব্যবহৃত হচ্ছে যে যোজ্যতাটা সেইটার নিরিখে তার তুল্যাঙ্ক ভারটা হবে। যেমন খুব সহজ উদাহরণ আমরা যদি ধরি FeO আর Fe2O3, তো স্বাভাবিকভাবেই এইখানে Fe এর যোজ্যতা কত? এর যোজ্যতা 2, এটা 2 আর এখান থেকে এটা হচ্ছে 3, তাই? তাহলে এখানে এই যৌগে তুল্যাঙ্ক ভার হবে Fe এর পারমাণবিক ভার হচ্ছে 56, তাহলে 56/2 এখানে হবে, এই যৌগে হবে 56/3। তার মানে এখানে হবে 56 মানে 28, এখানে হবে 24, 25, 26, এত 6 এরকম 6, 7, এটা তুল্যাঙ্ক ভার। হ্যাঁ, তুল্যাঙ্ক ভার কিন্তু ভগ্নাংশ হতে পারে, মানে এক সময় হয়তো হবেই, এরকম দেখতে পাচ্ছ, যদি সেটা ভাগ করে না মিলে যায়, পারমাণবিক ভরকে ভাগ করলে যোজ্যতা দিয়ে না মিলে যায়। তাহলে এখানে বিভিন্ন যৌগে তার যে যোজ্যতাটা ব্যবহৃত হয়েছে সেই অনুযায়ী একটা মৌলের আমরা তুল্যাঙ্ক ভারকে পাবো। তাই যতগুলো কোনো যৌগে, অর্থাৎ একটা মৌলের যতগুলো যোজ্যতা থাকবে ততগুলো তার তুল্যাঙ্ক ভার হবে, প্রোভাইডেড দ্যাট যে যৌগে যে যোজ্যতা ব্যবহৃত হয়েছে সেই যৌগে তার তুল্যাঙ্ক ভার সেইটা আমাদের ধরতে হবে। এখন ধরো একটা আমি তোমাদের এক্সাম্পল দেখাই, এটা গেল, এরকম সবের ক্ষেত্রেই হয়ে যাবে। বলছে একটা ধরো M, এখানে বলবি এই যৌগে ওটা হচ্ছে অক্সিজেন, এমটা হচ্ছে একটা আননোন মৌল, ও হচ্ছে অক্সিজেন, এমটা হচ্ছে একটা আননোন মেটাল যেহেতু আগে আছে। এই যৌগে এম এর তুল্যাঙ্ক ভার এক্স হলে এম এর পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। এই যৌগে এম এর তুল্যাঙ্ক ভার এক্স হলে এম এর পারমাণবিক ভর নির্ণয় করো। ঠিক আছে, বা পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। ধরে নাও যে আমরা ধরছি যে এম এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে সলিউশন, এম এর পারমাণবিক গুরুত্ব বা ভার সমান এ। তাহলে এখানে ধর এই যে যৌগটা সেখানে যুক্ত হয়েছে কি এম গ্রাম এম এর সাথে যুক্ত অক্সিজেনের ভর সমান অক্সিজেন 16 N গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা উল্টে দিই, অতএব 16 N গ্রাম অক্সিজেনের কী হবে
সাথে যুক্ত m এর ভর সমান তোমার am। তাহলে অতএব 8 গ্রাম, আমরা 1 গ্রাম করবো, 1 গ্রাম করে দেখি 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত m এর ভর হচ্ছে এটা am ডিভাইডেড বাই 16n। তাহলে অতএব 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত m এর ভর সমান am ইন্টু 8 বাই 16n, তাহলে 2, তাহলে ডিভাইড, তাহলে am ইকুয়াল টু 2n। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার, m এর তুল্যাঙ্ক ভার এইটা। অতএব x ইকুয়াল টু, m এর তুল্যাঙ্ক ভার x বলে দিয়েছে, তাহলে x ইকুয়াল টু am ডিভাইডেড বাই 2n। দেয়ারপর কোনাকুনি গুণ করে দাও, am ইজ ইকুয়াল টু 2xn বা তোমার a ইকুয়াল টু 2xn ডিভাইডেড বাই m, 2xn ডিভাইডেড বাই m। এইটা হচ্ছে a এর পারমাণবিক ভর, পারমাণবিক ভরটা বেরিয়ে গেল। এরপর আমরা দেখি মূলকের তুল্যাঙ্ক ভার। আমরা তো দেখলাম ওখানে পরমাণুর তুল্যাঙ্ক ভার বের করেছি। এখন পরমাণু দিয়ে তৈরি যে যৌগ বা মূলক, সেই মূলকের আমরা তুল্যাঙ্ক ভার পেতে পারি, অ্যাসিড ক্ষারের তুল্যাঙ্ক ভার পেতে পারি, কোনো জারক বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার পেতে পারি, কোনো লবণের তুল্যাঙ্ক ভার পেতে পারি। সেটাও একই প্রায় প্রসেসগুলো, যেমন আমরা মৌলের তুল্যাঙ্ক ভার বের করেছি, তেমনি ওরকম যৌগের তুল্যাঙ্ক ভার আমরাও সেই একইভাবে বের করতে পারি। প্রথমে আমরা দেখি মূলকের তুল্যাঙ্ক ভার। মূলক বলতে র্যাডিক্যাল, অর্থাৎ কীরকম, ধরো সালফেট SO4 2- কার্বনেট CO3 2- ফসফেট PO4 3- অ্যামোনিয়াম NH4 প্লাস ইত্যাদি ইত্যাদি। এরকম মূলক যেগুলো রয়েছে তাদের তুল্যাঙ্ক ভার কীরকম হবে, এটাও আমরা ওই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতেও করতে পারি। দেখো এই যে SO4 H2SO4 H2SO4, তাহলে এই SO4টা 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তারপরে এটা যদি 2 ধরি, SO4 কথা হচ্ছে এসটা হচ্ছে 32, অক্সিজেন 416 64, তারপরে 96, হ্যাঁ 96, তাহলে এটা হচ্ছে 96, তাহলে এটা হচ্ছে 1:, তার কথা 48। তাহলে SO4 এর তুল্যাঙ্ক ভার আমরা পেলাম 48 হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে। আর এদের যে নিয়ম অনুযায়ী করি, কোনো মূলকের তুল্যাঙ্ক ভার হলো সমান মূলকের সংকেত ওজন সংকেত ভর ডিভাইডেড বাই তাতে যে চার্জ আছে সেই চার্জের সংখ্যা। দেখো এর ক্ষেত্রে মূলক SO4 এর যদি বের করি, SO4 মূলকের সংকেত ভর আমরা পাচ্ছি 96, তাহলে চার্জের সংখ্যা 2 দিয়ে ভাগ করব, চার্জ 2 রয়েছে, তাহলে পেলাম 48। এই একই নিয়মে পাওয়া যাবে, বা সরাসরি মূলকের আমরা বের করতে পারি। যেমন 2017 সালে পড়েছিল এতে আমাদের 11 পরীক্ষায় যে ফসফেট PO4 3- মূলকের তুল্যাঙ্ক ভার কত। এইটা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে গেলে ফসফেট P হচ্ছে 31 প্লাস অক্সিজেন 16 × 4 ডিভাইডেড বাই 3, তাহলে 31 প্লাস 416 64 বাই 3 ইজ ইকুয়াল টু 95 ডিভাইড বাই 3, পরীক্ষের 9 3.767। তাহলে PO4 হোল থ্রাইস, PO4 থ্রাইস অর্থাৎ ফসফেট মূলকের তুল্যাঙ্ক ভার পেলাম 31.67। এরকম কার্বনেট মূলকের তুল্যাঙ্ক ভার, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ হবে, এর তুল্যাঙ্ক ভার
কার্বন হলো 12, অক্সিজেন 348/2, 60/2 30। যদি অ্যামোনিয়া মূলকের NH4+ এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে দেয়, n হচ্ছে 14 + 4 18/1, তাহলে 18/1 = 18। এরকম করে আমরা মূলকের তুল্যাঙ্ক ভারগুলো বের করতে পারি। আর একটা সেটা পরে দেখব। তাহলে মূলকের তুল্যাঙ্ক ভার গেল, এবার হচ্ছে অ্যাসিড ক্ষারের তুল্যাঙ্ক ভার আমরা দেখি। অ্যাসিড ক্ষারের তুল্যাঙ্ক ভার বের করার আগে আমরা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আর ক্ষারের অম্লগ্রাহিতা সেইটা সম্বন্ধে একটু দেখি। অ্যাসিড ও ক্ষারের তুল্যাঙ্ক ভার। এখানে অ্যাসিডের ক্ষেত্রে এইটা আমরা পাই কি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। বিষয়টা কি? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, প্রতিস্থাপন বলতে কাকে দিয়ে, ধরো HCl এর সঙ্গে আমি যদি একটা ধাতুর বিক্রিয়া করি তাহলে কী হবে, NaCl তৈরি করলো প্লাস হাইড্রোজেন তৈরি করলো। তাই যে NaCl তৈরি হলো, Naটা কী হলো, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলো। তাহলে এই হাইড্রোজেনকে বলবো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা অ্যাসিডের মধ্যে যতগুলো থাকবে সেইটাকেই বলছি তার ক্ষারগ্রাহিতা। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু, এই তিনটে দিকে মানে ইকুইভ্যালেন্ট টু, এটা হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, যেটা বললাম প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। এইটা তা এবার সেই সংখ্যাটা দিয়ে আমরা অ্যাসিডের যে তোমার আণবিক ভর, সেই অ্যাসিডের আণবিক ভরকে আমরা সেই সংখ্যাটা দিয়ে এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা দিয়ে ভাগ করব। আসলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভর সমান অ্যাসিডের ভর আণবিক ভর ডিভাইডেড বাই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। ঠিক আছে, আমরা একটা ধরো H2SO4 এর ক্ষেত্রে বের করছি। এই H2SO4 অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত? তো এখানে পাবো কি, অ্যাসিডের আণবিক ভর কত, হাইড্রোজেনের 2 প্লাস সালফারের 32 প্লাস 4 16 64, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা 2 সমান 2 32 64 64 98 ডিভাইড বাই 2 49। এইটা হলো তুল্যাঙ্ক ভার। দেখো এইটার বিষয়টা আমি আরেকটু অন্যভাবে তোমাদের বলি, কিসের কেন এই তুল্যাঙ্ক ভারটা দরকার পড়ছে। ধরো H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করছে NaOH, তাহলে এরা যখন বিক্রিয়া করবে তখন এর তুল্যাঙ্ক ভারের সঙ্গে এর তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া হবে। এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 49, 49-এর সঙ্গে এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 23, 16, 17 মানে 40, অর্থাৎ এর 49 গ্রামের সঙ্গে এর 40 গ্রাম বিক্রিয়া হবে। ওই জন্যে এর যখন আমি বিক্রিয়াটা লিখব তখন করলে হবে কি Na2SO4 প্লাস H2O, এটা 2 বসবে 2H2O। তাহলে এইখানটায় যদি দেখি এটা হচ্ছে 98 গ্রাম আর এটা হবে 80, তাহলে 49-এর সঙ্গে বিক্রিয়া করছে 40 গ্রাম।
এরা যখন বিক্রিয়া করবে তুল্যাঙ্কের অনুপাতে বিক্রিয়া করবে অ্যাসিড ক্ষার। অ্যাসিড ক্ষার সবসময় তুল্যাঙ্কের অনুপাতে বিক্রিয়া করবে। আচ্ছা, এবার একটা, তো এরকম করে তুল্যাঙ্ক ভার বের করতে হবে অ্যাসিডের। যদি ফসফরিক অ্যাসিড হয়, ফসফরিক অ্যাসিড হলো H3PO4। ফসফরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করতে গেলে এর যে তুমি এটা পাচ্ছ আণবিক ভর H3 + 31 + 464, অর্থাৎ 90, এটাও 98 তো হচ্ছে, এটা ডিভাইড বাই 3 হবে 898। এর তুল্যাঙ্ক ভর হচ্ছে এত। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর তুল্যাঙ্ক ভর কত হবে? এখানে অ্যাসিডের তুল্যাঙ্ক ভর, এই যে অ্যাসিটিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর, এর প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে এইটা। এই হাইড্রোজেনটা কিন্তু প্রতিস্থাপনীয় নয়, এইটা নয়, এটা নয়, এইটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। সেই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের জন্যে তার মানে ক্ষারগ্রাহিতা হচ্ছে 1, বা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 1। তাহলে এই তুল্যাঙ্ক ভর বের করতে গেলে এটা কার্বন 12 + 4 + 12 + 16 × 32 + 1 ডিভাইডেড বাই 1। 12 আর 4 16, 16 আর 12 28, 28 আর 32, 60, 130, 60ই তো হয় না। CH3COH 16 × 32, কার্বন 12, এটা 3 হবে না, 4 দিচ্ছি কেন, এটা 3 হবে, 60। তাহলে CH3COH এর তুল্যাঙ্ক ভর হলো 60। এবার একটা মানে যতগুলো হাইড্রোজেন সবসময় আমরা কিন্তু বুঝতে পারি না। তাহলে H3 একটা PO2 বলে একটা অ্যাসিড আছে, হাইপোফসফরাস অ্যাসিডের নাম। H3PO3 ফসফরাস অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড। এদের এখানে কিন্তু এটা কিন্তু তিনটি কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন নয়। এটা কতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সেটা জানাতে হবে, আমাদের স্ট্রাকচার জানতে হবে। ফসফরাস, একটা অক্সিজেনের সঙ্গে ফসফরাসের বন্ধন হয়েছে, একটা OH, একটা H, একটা H। এই যে হাইড্রোজেনটা অক্সিজেনের দ্বারা যুক্ত আছে ফসফরাসের সঙ্গে, অক্সিজেনের মাধ্যমে ফসফরাসের সঙ্গে যুক্ত, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয়। তার মানে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা 1, অর্থাৎ এর যখন আমরা তুল্যাঙ্ক ভর বের করবো তখন এর আণবিক ভরকে 1 দিয়ে ভাগ করব। ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে এখানে দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে। এই দুটো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে এর যে আণবিক ভর তাকে 2 দিয়ে ভাগ করব। আর একটা করব ফসফরিক অ্যাসিড, এখানে এই 3টে হাইড্রোজেন হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এই 3টে দিয়ে ভাগ করতে হবে। তাহলে সংকেত থেকে সবসময় যে আমরা বুঝতে পারবো যে কোথাও প্রতিস্থাপনীয় তার হাইড্রোজেন আছে সেটা সবসময় আমরা জানা যাবে না, স্ট্রাকচার জানতে হবে। এই স্ট্রাকচারটা জানা থাকলে তাহলে কিন্তু আমরা তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যাটা অনেক সময় মানে সবসময় পাবো। এটা গেল অ্যাসিডের তুল্যাঙ্ক ভর। আর ক্ষারের তুল্যাঙ্ক ভর, ক্ষারেরও তেমনি অ্যাসিড গ্রাহিতা বা অম্লগ্রাহিতা আছে। যতগুলো তাতে OH আছে, সেই OH এর সংখ্যাটাই হচ্ছে তার অম্লগ্রাহিতা। OH এর সংখ্যাটা হলো অম্লগ্রাহিতা ক্ষারের ক্ষেত্রে। OH মূলকের সংখ্যা, এটা হচ্ছে ক্ষারের
অম্লগ্রাহিতা। এই ক্ষারের অম্লগ্রাহিতা এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে ক্ষারের যে আণবিক ভর। তাহলে ক্ষারের তুল্যাঙ্ক ভার সমান ক্ষারের আণবিক ভর ডিভাইডেড বাই ক্ষারের অম্লগ্রাহিতা বা উপস্থিত OH মূলকের সংখ্যা। এটা লিখতাম। তাহলে NaOH এর ক্ষেত্রে এর তুল্যাঙ্ক ভর কী হবে? এর তুল্যাঙ্ক ভর হবে NaOH এর আণবিক ভর Na23 প্লাস অক্সিজেন 16 প্লাস 1, এবার OH এর সংখ্যা বা এইটা হচ্ছে ক্ষারের অম্লগ্রাহিত OH এর সংখ্যা 1 দিয়ে ভাগ 40। ক্যালসিয়াম হাইড্রক্সাইড তার তুল্যাঙ্ক ভর কত হবে? ক্যালসিয়াম 40 প্লাস 16 প্লাস 1 ইন্টু 2 বাই 2, 40 প্লাস 16 আগে 17, 17 করে 34 বাই 2 সমান 74 বাই 2 16 1 17 ইন্টু 2 16 17 করে 34 37 এইরকম করে আমরা ক্ষারের তুল্যাঙ্ক ভার বের করতে পারি। এরপরে আমরা দেখি লবণের তুল্যাঙ্ক ভার। লবণ বলতে কাকে বুঝি? লবণ হচ্ছে যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় জল ছাড়া যে যৌগটা তৈরি হয় তাকে বলা হচ্ছে লবণ। তাতে একটা অ্যানায়ন থাকে আর একটা ক্যাটায়ন থাকে। এটা হচ্ছে আয়নীয় যৌগ। লবণ মাত্রই হচ্ছে আয়নীয় যৌগ। তাতে একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। তাদের আয়নীয় যৌগ অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে তারা যুক্ত হয়েছে। তাকে লবণের তুল্যাঙ্ক ভার। লবণের তুল্যাঙ্ক ভার সেখানে আমরা পাবো কি? ধরো NaCl একটা লবণ, Ca2CSO4 CaOH হল CaCl2 Al2SO4 হোল থ্রাইস, এরকম যে লবণগুলো পাচ্ছি। এর তুল্যাঙ্ক ভার বের করতে হবে। এর তুল্যাঙ্ক ভার কী হবে? ইকুয়াল টু লবণের আণবিক ভর ডিভাইডেড বাই ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ডিভাইডেড বাই এবং তাদের তোমার যোজ্যতা বা তার চার্জ। এখানে তার মানে একটা অণুতে লবণের আণবিক ভর, তাহলে অণুতে অবস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা গুণিত, যদি ক্যাটায়ন ধরি তাহলে ক্যাটায়নের চার্জ, আর যদি অ্যানায়ন ধরি তাহলে অ্যানায়নের চার্জ, কিন্তু তার চার্জ আর যোজ্যতা। কীরকম? ধরো ক্যালসিয়াম ক্লোরাইড 40 প্লাস 35.5, তাহলে 71 হলো ডিভাইডেড বাই। এখানে যদি ক্যালসিয়াম ধরি, ক্যাটায়ন যদি ধরি, তাহলে ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 1 গুণিত ক্যালসিয়ামের যোজ্যতা হবে 2, এটা দিয়ে ভাগ করতে হবে। অথবা বা এটা হবে 40 প্লাস 70 71, যদি আমি অ্যানায়ন দিয়ে ধরি, অ্যানায়নের সংখ্যা 2 গুণিত তার যোজ্যতা হলো 1। এখানে 1 যোজ্যতা ক্লোরিনের ব্যবহৃত হয়েছে, এখানে ক্লোরিনের যোজ্যতা একই থাকবে, তাহলে এটা 2 দিয়ে ভাগ হবে মোট কথা।
L2SO4 ধরো, এইটাকে আমরা করছি L2SO4, এর তুল্যাঙ্ক ভার বের করতে চাইছি। এর তুল্যাঙ্ক ভার হচ্ছে Al2 27 গুণিত 2 প্লাস SO4 32 প্লাস 4 16 64 গুণিত 3 ডিভাইডেড বাই, যদি ক্যাটায়ন ধরি তাহলে ক্যাটায়ন L তার সংখ্যা হচ্ছে 2টি গুণিত তার যোজ্যতা হচ্ছে 3, অথবা যদি SO4 ধরি, SO4 এর সংখ্যা হচ্ছে 3টে, তাকে SO4 3টে আছে, তার যোজ্যতা হচ্ছে 2 বা চার্জ, তার চার্জ হচ্ছে 2, মানে 6 দিয়ে ভাগ করা হবে, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে। এইভাবে লবণের তুল্যাঙ্ক ভারটাকে আমরা পাবো। তাহলে লবণের আণবিক ভর ডিভাইডেড বাই তার অণুতে অবস্থিত ক্যাটায়ন বা অ্যানায়ন সংখ্যা এবং তার চার্জ আর যোজ্যতা, চার্জ অথবা যোজ্যতা, এটা গেল। আচ্ছা, জারক পদার্থ বিজারক পদার্থ সম্বন্ধে আমরা তো পড়েছি। আচ্ছা, আর একটা জিনিসও দেখতে পারো লবণের ক্ষেত্রে, যে কোনো যৌগের ক্ষেত্রে দিয়ে এটা হবে আর কি, যে যৌগের মোট তুল্যাঙ্ক ভার সেটা হচ্ছে তার যে উপাদান যেগুলো রয়েছে মূলক বা মৌল, তার তুল্যাঙ্ক ভারের সমষ্টি হয়, তার তুল্যাঙ্ক ভারের সমষ্টি হয়। দেখা যাক এইটার ক্ষেত্রেই দেখা যাক তার তুল্যাঙ্ক ভারের সমষ্টি হচ্ছে কিনা। এটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো, 54 প্লাস 96 3 6 18 8 হাতে 1 3 9 27 28 8 আর 4 12 2 হাতে 1 হাতে 1 18 একে 9 9 আর 14 4 হাতে 1 342 6, এটা কাটাকাটি ভাগ যাবে মনে হচ্ছে। 5 6 30 6 7 42 57, 5 6 30 6 7 42। এখন এর যদি আলাদা করে আমি তুল্যাঙ্ক ভার বের করি, অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, যোজ্যতা হচ্ছে 3, SO4 এর হচ্ছে তোমার 96 ডিভাইডেড বাই 2, 3 9 27 9 প্লাস এটা কত পাবো 48, 38 গুণ 96 তাহলে হচ্ছে 57। তাহলে দেখো, আমরা একটা লবণের তুল্যাঙ্ক ভার যদি বের করতে চাই তাহলে ওই যেমন নিয়মে হবে তেমনি আমরা এই নিয়মেও করতে পারি। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, একটা যে কোনো যৌগের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, যে যৌগের মধ্যে যে মৌলটা উপস্থিত আছে বা যে মূলকটা উপস্থিত আছে, সেই মৌল এবং মূলকের সমষ্টিগতভাবে যে তুল্যাঙ্ক ভারটা আসছে সেটাই আসলে যৌগের তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, এবার জারক পদার্থ বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। এখন জারক পদার্থ বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার কিন্তু আমরা, এটা কিন্তু একটা বিক্রিয়ার উপর নির্ভরশীল, আমরা ওটা শুধুমাত্র সেই যৌগটা দেখে আমরা বের করতে পারবো না। সেটা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেটা কিভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেই অনুযায়ী তার জারণ সংখ্যা তার তুল্যাঙ্ক ভার হবে। তাহলে জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। দেখো, জারক পদার্থের তুল্যাঙ্ক ভার, জারক পদার্থ কাকে বলবে? জারক পদার্থ সেই পদার্থগুলি যে পদার্থটা বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে অপরকে জারিত করছে। প্র্যাকটিক্যালি জারণ মানে কি? জারণ মানে কিন্তু জারণের যে ঘটনা সেটা হচ্ছে যে এমনি জারণ, কোনো একটা ঘটনা যদি জারণ বলি সেক্ষেত্রে কেবল ইলেকট্রন বর্জিত হবে। এবার জারক পদার্থ কি বলবো? যে অপরকে জারিত করছে, তার মানে অপরকে ইলেকট্রন বর্জনে সাহায্য করছে। তাহলে একটা যৌগ অপরকে ইলেকট্রন বর্জনে সাহায্য করবে কখন?
সেই যখন নিজে ইলেকট্রনকে গ্রহণ করবে। তাই জারক পদার্থ বলতে ইলেকট্রন গ্রহিতা, তাকে বলছি আমরা জারক পদার্থ। ইলেকট্রন গ্রহিতা। জারণের ঘটনা কিন্তু ইলেকট্রন বর্জন, সেটা জারণের ঘটনা, কিন্তু জারণের ঘটনাটাকে যে করাতে চায়, তার মানে সেটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে সেই জারণের ঘটনাটা ঘটাবে, তাকে বলছি আমরা জারক পদার্থ। তেমনি বিজারক পদার্থ হচ্ছে ইলেকট্রন দাতা। তা এই জারক পদার্থ বিজারক পদার্থের কিন্তু জারণ সংখ্যাটা ফিক্সড নয়। কেন ফিক্সড নয়? না, তারা বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্নভাবে ইলেকট্রন, বিভিন্ন সংখ্যক ইলেকট্রনকে গ্রহণ করে বা বর্জন করে। যেমন ধরো KMnO4, KMnO4 এর এখন এর আণবিক ভর কত? KMnO4 এর আণবিক ভর হচ্ছে K হচ্ছে 39, Mn 25, Mn কত হবে? Mn কত হবে? 25 নয়, 25 হচ্ছে তার একটা সংখ্যা 50, 52 মতন হবে মনে হচ্ছে। দেখে বলছি কি, এখন 55 এখন 55। অক্সিজেন 464। এখন এটা তুললাম, এটা আণবিক ভার কত? 4, 5, 9, 9, 18, 8, হাতে 1, 4, 1, 7, 7, 12, 15, 158 আণবিক ভর। এখন KMnO4 যখন অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করছে, এটা যখন আম্লিক মাধ্যমে বিক্রিয়া করে, এই ব্যাপারটা এখন বুঝতে পারবে না তোমরা, হয়তো আমি জাস্ট টাচ করে যাচ্ছি। এইটা তোমরা সঠিকভাবে বুঝতে পারবে যে এই যে ইলেকট্রন কতগুলো গ্রহণ বা বর্জন করছে, সেটা হচ্ছে জারণ সংখ্যার, অর্থাৎ জারণ বিজারণ বলে একটা চ্যাপ্টার আছে, সেই জারণ বিজারণ চ্যাপ্টারে তোমরা বুঝতে পারবে। তা KMnO4 আম্লিক মাধ্যমে বিক্রিয়া যেটা হয়, এটা অ্যাকচুয়ালি MnO4, এই Mnটা এটাই জারণে অংশগ্রহণ করে, কেটার কোনো ভূমিকা নেই, এটা আয়নিত হয়ে যায় K প্লাস MnO4 মাইনাস। এবার এই MnO4টা আম্লিক মাধ্যমে কী করে? MnO4টা মাইনাস এইখান থেকে চলে যায় Mn2 প্লাসে চলে যায়, অর্থাৎ MnCl2 তৈরি করে এরকম। এর সঙ্গে এখন একটা যৌগ যা বিক্রিয়া করে, এটা Mn-এর মানে যে চার্জ চলে যায়, এটাতে 2 প্লাসে চলে যায়, এটা +7 থেকে। এটা জারণ সংখ্যা দিয়ে করলে তবে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে, যার জন্য ওই চ্যাপ্টারটা দরকার। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, দেখা যাবে যে এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করি সেখানে +7 থেকে +2তে চলে গেছে, ছিল +7 অবস্থায় জারণ সংখ্যা, সেখানে চলে গেছে +2তে। এটা আম্লিক মাধ্যম, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে সেই ক্ষেত্রে এটা এই ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হবে 158/5, সমান 3, 5, 15, 5, 1, 5, 5, 6, 30, এইটা। আবার যখন ক্ষারীয় মাধ্যমে হবে, তখন হয়ে যাবে কি, KMnO4 থেকে তৈরি হবে MnO2, KMnO4 থেকে তৈরি হবে Mn, এটাও হতে পারে MnO2টা, এটা প্রশ্ন মাধ্যমে হবে MnO4 2 মাইনাস, মানে K2MnO4 এরকম আছে, K2MnO4 এরকম তৈরি হবে। এখানে জারণ সংখ্যা +7 হলে এখানে জারণ সংখ্যা হবে +6, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে। সেই জন্যে এখানে KMnO4 তুল্যাঙ্ক ভার হবে 158/1, 158। যদি প্রসম মাধ্যমে হয়
তখন হবে KMnO4 থেকে অন্যগুলো আরও অনেক, তো শুধু তো KMnO4 বিক্রিয়া করছে, KMnO4 এর সঙ্গে অন্য রিয়েজেন্ট বিক্রিয়া করছে, তার জন্য আলটিমেটলি এইটার চেঞ্জটা হচ্ছে এইটা হয়, এটা +7 থেকে এটা +4। তাহলে এখানে 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে হবে 158/3, 3 5 15, 3 2 6, 2 6 7। এইরকমভাবে কোনো বিক্রিয়াতে কিভাবে সে রয়েছে, তা কীভাবে এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, সেই অনুযায়ী তার তুল্যাঙ্ক ভারটা হবে। তো এইখানে যেহেতু আমাদের জারণ সংখ্যার এখনও জ্ঞান তৈরি হয়নি, সেটা ওই চ্যাপ্টারে গিয়ে হবে, তাই এখানে আর আমি ডিটেলসে এখানটা পড়ালাম না। শুধু জেনে রাখো যে একটা জারক পদার্থের তুল্যাঙ্ক ভার বলতে এটা ফিক্সড নয়, জারক বা বিজারক পদার্থের সে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই বিক্রিয়ায় সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে, জারক পদার্থের তুল্যাঙ্ক ভার হবে তার আণবিক ভরকে তত দিয়ে ভাগ। আর বিজারক পদার্থের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন সে বর্জন করছে, তার সেই আণবিক ভরকে সেই সংখ্যাটা দিয়ে ভাগ। এইটা হলো তোমার জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। এবার ওটা ছোটো একটা দুটো অঙ্ক দেখি। যেমন একবার 2017 সালে পড়েছিল, একটি ধাতব অক্সাইডের 60% ধাতু বর্তমান ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। একটি ধাতব অক্সাইডের 60% ধাতু বর্তমান। একটি ধাতব অক্সাইডের 60% ধাতু বর্তমান ওই যৌগের ধাতুর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। তো এখন 60% ধাতু আছে, মানে তাহলে 40% অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন সমান 40%। তারপর আমি বলতে পারি এটা যদি গ্রামে প্রকাশ করি, তাহলে 40 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 60 গ্রাম ধাতুর সঙ্গে, তাহলে 1 গ্রাম 60/40, আর 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে 8-এর রেসপেক্টে করতে হবে, 8 গ্রাম যুক্ত হয় 60 × 8 40 12। ধাতুর তুল্যাঙ্ক ভার। সমান 12। দেখো একটা অঙ্ক দেখায়, এক্স, আচ্ছা 2 নম্বর, এ গ্রাম ধাতু থেকে বি গ্রাম ধাতব ক্লোরাইড পাওয়া যায়, ধাতুটির তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। সলিউশন। তাহলে এখানে ক্লোরিনের পরিমাণটা দেবে, তাহলে 20 গ্রাম ধাতব ক্লোরাইড 1 গ্রাম ধাতু থেকে, তাহলে সংযুক্ত ক্লোরিনের পরিমাণ সমান B - A গ্রাম। ঠিক আছে, এখন তাহলে B - A গ্রাম ক্লোরিন যুক্ত হয় A গ্রাম ধাতুর সঙ্গে, 1 গ্রাম
ক্লোরিন যুক্ত হয় A/B - A গ্রাম, এত গ্রাম ধাতুর সঙ্গে, আর 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত হয় A × 35.5 / B - A গ্রাম ধাতুর সঙ্গে। অতএব ধাতুটির তুল্যাঙ্ক হয় A × 35.5 / B - A। নেক্সট আরেকটা দেখি। তিন নম্বরের অঙ্ক। একটি ধাতব ক্লোরাইডে 20.2% ধাতু আছে। ধাতুটির পারমাণবিক ভর 27 হলে যৌগটির সংকেত কত? বিষয়টা হচ্ছে এখানে আমার সংকেত নির্ণয় করতে দেখতে হবে, আমাকে যোজ্যতাটা বের করতে হবে। যোজ্যতাটা বের করতে গেলে আমাকে ওখান থেকে এই যে পারমাণবিক ভর 27 দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে আমাকে ধাতুটির এই যে সম্পর্কটা দিয়েছে, এখান থেকে ধাতুটার আমার বের করতে হবে, ধাতুটার তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার যেটা বেরলো, সেই তুল্যাঙ্ক ভার দিয়ে একে ভাগ করলেই যোজ্যতা পাওয়া যাবে। কারণ আমরা জানি কী জেনেছি যে তুল্যাঙ্ক ভার = E = A/V। এরপর তাহলে V = A/E। তাহলে এখানে আমরা ওই ইউনিয়নে কী করছি, তাহলে 20.2% ধাতু আছে, তাহলে ক্লোরাইড আছে সমান 79.8%। অতএব 79.8 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 20.2 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে 1 গ্রাম ক্লোরিন যুক্ত হয় 20.2 / 79.8 গ্রাম ধাতুর সঙ্গে। এবার 35.5 গ্রাম, 20.2 × 35.5 / 79.8। এটা ক্যালকুলেটারে করি, কত হচ্ছে দেখি। 20.2 × 35.5 divided by 79.8 equals to 8.89 এরকম আসছে। 8.98 আসছে। 99 এরপর 6 এর 99 আমি ধরে নিতে পারি এতটা। তাহলে অতএব ধাতুটির তুল্যাঙ্ক ভার, অতএব ধাতুটির তুল্যাঙ্ক ভার 8.992। তাহলে এবার আমরা পারমাণবিক ভরকে অর্থাৎ ধাতুটির যোজ্যতা সমান 27/8.99 = 27/9 ধরতে পারি মোটামুটি। এটা 3 × 7 = 390 অ্যাম্পিয়ারে। অতএব যৌগটির সংকেত সমান MCl3। ঠিক আছে। এবার একটা অঙ্ক দেখো।
এটা জাস্ট কমিয়েছি। একটি ধাতুর তুল্যাঙ্ক ভার 4 নম্বর অঙ্ক 20 ধর 20, তাহলে 10 গ্রাম ধাতব অক্সাইডে ধাতুর পরিমাণ কত? তাহলে এখন দেখো, ওই তুল্যাঙ্ক ভারের অনুপাত দ্বারা যুক্ত হয়, তাহলে 20 গ্রামের সঙ্গে যুক্ত হবে কত গ্রাম? এটা অক্সাইড, তাহলে 20 গ্রাম ধাতুর সঙ্গে, অতএব 20 গ্রাম ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয় 8 গ্রাম। অতএব তাহলে 28 গ্রাম, 20 + 8, তাহলে 28 গ্রাম ধাতব অক্সাইডে ধাতুর পরিমাণ 20 গ্রাম সমান কত? 20। তাহলে 1 গ্রাম ধাতব অক্সাইডের পরিমাণ হচ্ছে 20/28, আর 10 গ্রামেতে 20 × 10/28 এত গ্রাম। তাহলে 200 / 28, আর 7.14 গ্রাম, 7.14 গ্রাম ধাতুটা রয়েছে। ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের যে ভিডিও। সবাই ভালো থাকবে, নোট করে নেবে এগুলোকে এবং ভালো করে পড়াশোনা করবে। এখন কোভিড এই পরিস্থিতি কিন্তু চলছে, এই বাড়িতে বসেই পড়াশোনা করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের এটা ভালো করে টুকে নিতে হবে। ঠিক আছে, গুড নাইট।